আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। এনসিপির পোলাপন দেখলাম হবিগঞ্জে দৌড়ানি খেয়েছে, বিশেষ করে আমার প্রিয় নেতা সার্জিস আলম এবং বাংলার জনগণের প্রিয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, দুইজনকে দৌড় দেওয়া হয়েছে। সমাজের সকল লোক, মানে ফেসবুকে যা দেখলাম আর কি, তার অধিকাংশ লোকজনই আমি খুব কষ্ট পাচ্ছি এই মুডে মুচকি হাসতেছেন। অনেকের মনে হচ্ছে যে এই পিটানি খাওয়াটা তাদের পাওনা ছিল এবং তারা খেয়েছে খুব ভালো। কিন্তু আমি আসলে আপনাদেরকে একটু কি বলা যায়, মন খারাপ করে দিতে চাই। আসলে এটা কোনো পিটানি খাওয়া হয় নাই। এটা যে পিটানি খাওয়া হয় নাই, কেন হয় নাই, এবং এটা যে তাদের মেটিকুলাস ডিজাইন পার্ট 2 এর একটা অংশ, সেটা নিয়ে আজকের আলোচনা। আপনারা অনেকেই জানেন যে দীর্ঘদিন ধরে এনসিপির এই মবরাজদের, এই সন্ত্রাসী চাঁদাবাজ গোষ্ঠীর পিটানি পাওনা আছে। এই বিষয়ে আমি আপনাদের সাথে মোটামুটি একমত, কারণ তারা চেষ্টা করে যাচ্ছে যে মাইর থেকে বেঁচে থাকতে, এবং তাদের বাপ ওয়াকার একটা সময় তাদেরকে এপিসি দিয়ে এনসিপি উদ্ধার করত। এপিসির ভিতরে এনসিপি, এটা ছিল তাদের সিগনেচার। কিন্তু তাদের বাপ ওয়াকার নিজেও এখন একটু চিপায় আছে, যে কোনো সময় চাকরিটা একটু চলে যেতে পারে। এবং এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, তাহলে এনসিপি আসলে নগদ পাওনাগুলো মিটিয়ে দেওয়ার কথা। কিন্তু হবিগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, এটা আসলে সেরকম কিছু না। এটা হচ্ছে তাদের মূল ষড়যন্ত্রের অংশ। আপনারা খেয়াল করে দেখবেন, এই যে বিভিন্ন জায়গায় দৌড়ানি খায়, কেমনে কেমনে যেন এনসিপির কেন্দ্রীয় নেতা যারা আছে এরা বেঁচে যায়। এবং লোকাল যে পোলাপান গুলা, গরিবের পোলাপান ভেবেছিল যে আওয়ামী লীগ বিএনপির বাইরে চাঁদাবাজির একটা নতুন দোকান হিসাবে এনসিপিতে গিয়ে তারা ভবিষ্যৎ গড়বে। অনেকে গড়েছেও গত 2 বছর হান্নান মাসুদের দীক্ষায় দীক্ষিত হয়ে যারা ভালো মালটাল কামিয়েছে, এরা এখন মফস্বলে এনসিপির নেতৃত্ব দেয়। যদিও সরকারি দল হিসাবে তারা যে আমোদ আহ্লাদ পেত, ডিসি অফিসে যে টেবিল চাপে কথা বলতো, ওসিকে ধমক দিত, থানায় ঢুকে বলতো আমরা অমুকে পুড়িয়েছি তমুকরে পুড়িয়েছি, সেই পীড়িতির কি এটার নাম, যাই হোক, ওই হবিগঞ্জেরই ঘটনা আপনারা জানেন, মাহাদি বলে আরেক সন্ত্রাসী ছিল। যাই হোক, সেই পীড়িতি তাদের এখন কমে গেছে। তাদের এটা কমে গেছে কারণ হচ্ছে দেশে মোটামুটি নির্বাচনের পরবর্তীতে বিএনপি কন্ট্রোল নিয়ে নিয়েছে। সুতরাং এনসিপি আজকে দেখবেন সার্জিস আলম সহ অনেকেই বলছিল আব্বা আসো, আব্বা আসো না, সরি, পুলিশ আসো, পুলিশ আসো। পুলিশ ওইখানে দেখতেছে এবং কান চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে এবং যথারীতি অভিনয় করছে। সরকারি দলের বিপক্ষে পুলিশ যায় না। তাহলে আপনারা বলবেন যে ভাই আপনি সবিজয় স্বীকার করে নিচ্ছেন, কিন্তু এটাকে কেন নাটক বলছেন? এটা হচ্ছে একটা নাটক, যে কারণে এই যে শুরুতেই বললাম যে আপনি দেখবেন যে কেন্দ্রীয় নেতা যেগুলো আছে এরা কখনোই মাইর খাবে না, কিন্তু এদেরকে ভিকটিম বানানোর একটা রাজনীতি এখন তাদের পিতৃ সংগঠন, যেটা তাদের মূল সংগঠন জামাতে ইসলাম শুরু করেছে। জামাতে ইসলাম এখন এনসিপি কে নিয়ে খেলতে যাচ্ছে। এনসিপি কে তারা মূল বিরোধী দল হিসাবে আগামী 2-3 বছরের মধ্যে প্রতিষ্ঠিত করবে। এই প্রতিষ্ঠিত করার জন্য এনসিপি কে মজলুম হিসাবে তৈরি করা হবে, এনসিপির ইমেজ বৃদ্ধি করা হবে, এবং বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ তোর গান কেস তাদের ভাষায়, বিএনপির বিরুদ্ধে একটা মূল স্রোতধারা হিসাবে, তরুণদের দল হিসাবে এই নাটক তারা আরেকবার শুরু করবে, এবং সেটা এনসিপি দিয়ে। আপনারা অনেকে অবিশ্বাসের হাসি আসবেন, কমেন্টে আমাকে গালাগালি করবেন, এবং অনেকেই বলবেন দূর বেড়া তুই বেশি বুঝোস। ভাই মুশকিল হচ্ছে, আমি হচ্ছে একটা গরিব লোক, গরিবের কথা বাসি হইলে ফলে। আপনারা যারা এর আগে 24 সালে আবেগে আপ্লুত হয়ে বিভিন্ন ধরনের নাটকের শিকার হয়েছিলেন, তখনও বলেছিলাম যে এটার পিছনে জামাতের কলকাঠি আছে, সেটা আপনারা বুঝতে বুঝতে 2 বছর লাগিয়েছেন। সো এখন যে কথাটা বলছি, এক কথাটা বুঝতে বুঝতে আপনাদের 5 বছর সময় লাগবে। আগামী নির্বাচনে দেখবেন এনসিপি হচ্ছে যায় মূল কার্যকর বিরোধী শক্তি। কারণ কি? কারণ হচ্ছে কি, জামাতে ইসলামের লুঙ্গি খুলে গেছে। আপনারা জানেন যে সমাজে জামাত দিনের পর দিন, বছরের পর বছর একটা ব্র্যান্ডিং করে এসেছে। সেই ব্র্যান্ডিংটা হচ্ছে গিয়ে কি, সৎ লোকের শাসন, মেধাবীদের সংগঠন, দুনিয়ার সব মেধাবী পোলাপান শিবির করে। আমি জানি না, আমার সাথে কোনো মেধাবী লোকজনের শিবির করতে দেখি নাই, বাট দুনিয়ার সব মেধাবী লোকজন শিবির করে, ভালো, খুব ভালো, এবং তাদের অনেক ট্যালেন্ট, তারা অনেক বুদ্ধি, অনেক কিছু। এই গান তারা ধরেন দীর্ঘদিন ধরে গিয়ে আসছে 78 সালে তাদের পুনর্জন্মের পর থেকে তারা এটা গিয়ে আসছে। এবং যেহেতু বাঙালি বেশিরভাগ লোকজনই ছোটবেলা আয়োডিনযুক্ত লবণ খায় নাই, কমন সেন্সের অভাব আছে, এই বাঙ্গু সমাজ অনেকেই এটা খুব বিশ্বাস করে। তো এই বিশ্বাসের লুঙ্গিটা খুলে গেছে এই বছর প্রথম, যখন জাতীয় সংসদে তারা প্রধান বিরোধী দল হিসাবে উপস্থিত হয়েছে। আমরা প্রধান বিরোধী দল হিসাবে জামাতের যে মেধার স্বাক্ষর দেখলাম, কত কি বলা যায়, বাজেট অধিবেশনের কথাই ধরা যাক। রাশমিকা মান্দারকার সাহেব বললেন যে
হ্যাঁ, 9,000 কোটি টাকার বাজেট বেশি হয়ে গেছে, 600 কোটি টাকার বাজেট হইলে বেশ ভালো হইতো। আচ্ছা, সেটা না হয় বুঝলাম যে এদের বুদ্ধিশুদ্ধির অভাব আছে, শিক্ষা দীক্ষা নাই, ফাইন। একটা মানুষের শিক্ষা দীক্ষা নাই বা পুরো পার্টির শিক্ষা দীক্ষা নাই, এটা নিয়ে আসলে এত অশান্তি করার কিছু নেই। যদি তারা সৎ লোকের শাসন হইতো, তো এই সৎতার যে নমুনা আমরা স্যাম্পল দেখতে পাচ্ছি, জনগণ এখন বুঝতে পারছে কি ঘটনা হচ্ছে। একজন বলতেছে আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ, আমরা শহীদ পরিবার, তারপর লোকজন বলছে তোর আব্বারে তো দেখা যায়, ও সরি আমার তো ওই দিন মাথা ব্যথা করতেছিল, হুশ ঠিক নাই। পৃথিবীর কাউরে কোনোদিন দেখছে মাথা ব্যথা থাকার কারণে বাপ বাইচা আছে কি না আছে সেটা জানে না, মানে বাপ কোনটা সেটা না জানতে পারে, মানে সেটা হয়তো অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে বলাৎকারের ফসল, কিন্তু বাপ বাইচা আছে কি মরে আছে মানে যদি বাপ জানে সেটা জানে না। এই হচ্ছে জামাত। তারপরে জামাতের এমপিটা বলছে আমগারে পর্দা দেওয়ার কথা ছিল, এই কি ডিশ ওয়াশার বোধহয় নাকি মাইক্রোওভেন ডিশ ওয়াশার দেওয়ার কথা ছিল, এইগুলো দেয়। একটা মিনিটে হাজার হাজার টাকা খরচ হয় সংসদে, এবং সেখানে তারা এই ডিশ ওয়াশার টানাটানি করতেছে। আচ্ছা, তাও মাইনে নিয়েছিলাম যে সকালে সরকারি ডিশ ওয়াশার চায়, লোকজন কত কিছু চায়, এইবার তো আর গাড়ি টাড়ি দিচ্ছে না, প্লট দিচ্ছে না, আর একটা ডিশ ওয়াশারই চাইছে, না হয় 20-30 হাজার টাকার জিনিস। তারপরে কি হইলো? তারপরে হইলো গিয়া যে নিজের মেয়ের নামে, সরকারের গরিবের জন্য বরাদ্দকৃত টাকা নিজের মেয়ের নামে দুই নামে, মানে আবার ওই যে বাপের নাম ভুলায়, মেয়ের নাম ঠিক রেখে বাপের নাম ভুলায় তালিকা করে ফেলছে। মানে কি পরিমাণ খাইস্টা, কি পরিমাণ কি বলা যায় ছাপড়ি, কি পরিমাণ কাঙ্গাল হইলে নিজের মেয়ের নামে 10,000 করে গরিবের টাকা খাই ফেলতে পারে। ভাই খাবি তো ভালো করে খা, এবং সেটা আবার নিজের বাপের নাম, ওই যে বললাম বাপের নামের স্টেশন ঠিক নাই। আচ্ছা, সেটা গেল। তারপরে আমাদের গাজী নজরুল ইসলাম, ওই যে আরেক ছাপড়ি বলি, কি আর করা, সে গিয়া একটা ভালো হোটেলও ধরা গেছে, মগবাজারের সস্তা ওই যে একটা নোংরা হোটেলের মধ্যে একটা অল্প বয়সী মেয়েকে চাকরি দেওয়ার লোভ দেখে দীর্ঘদিন ধরে তার সাথে অবৈধ সম্পর্ক করছে, এবং সেটা তার ড্রাইভার ওই ছাত্রীর মানে ওই মেয়েটার মামার কল্যাণে ধরা পড়েছে, ভিডিও লিক হয়েছে। এই হচ্ছে গিয়ে জামাতের অবস্থা। এবং আজকে যখন বলছি, আমি কোথাও যেন দেখলাম যে জামাতের এক নেতার মেয়ে বুধে মাস্তানি করেছে, তার বিরুদ্ধে মদ এবং ড্রাগ খাওয়ার অভিযোগ আছে, যদিও বলা হয়েছে সিজোফ্রেনিয়া রোগী। আমরা যেহেতু উনি রোগী হতেও পারেন, এই বিষয়ে মন্তব্য না করতে চাই। তো মোটমাট হচ্ছে গিয়ে জামাতের লুঙ্গি খুলে গেছে। জামাত যে কি পরিমাণ মেধাবীদের সংগঠন, কি পরিমাণ সৎ মানুষের সংগঠন যারা 10,000 টাকা খাইতে ছাড়ে না, কি পরিমাণ ইসলামী সংগঠন যারা মগবাজারের খুপড়ি হোটেলের ঝুপড়ির মধ্যে ধরা খেয়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে জামাতের যে এখনকার লিডারশিপ আছে, এদের আসলে যোগ্যতা জনগণের কাছে উন্মোচিত। তাহলে এখন জামাত কি করবে? জামাত এখন যে জিনিসটা করবে সেটা হচ্ছে তাদের অন্যান্য সংগঠন যেগুলো আছে এগুলো থেকে লিডারশিপ বাছাই করে নিয়ে আসবে। ধরেন শিবির থেকে নিয়ে আসবে আমাদের সাদিক কায়েম, হুইচ ইজ ওকে, সে একটা পপুলার ছাত্র নেতা, কোনো সন্দেহ নেই, তাকে মেয়র ইলেকশনে দিচ্ছে। কিন্তু এর বাইরে সম্পূর্ণ জামাত অন্য নামে তাদের এনসিপি যেটা আছে, এনসিপি সংগঠন, এবং হয়তো এবি পার্টিকেও তারা মানে ওই যে ফুয়াদ টুয়াদ যেগুলো আছে, বাট এবি পার্টি তো পাবলিক খায় না, সুতরাং এনসিপি কে তারা এগোবে। এই এগোনোর কি বলা যায় ফরম্যাট হিসেবে প্রথম যেটা হবে, আপনি দেখবেন যে জাতীয় সংসদে নাহিদ, হাসনাত, তারপর আমাদের ওই যে মোংলা মাসুদ, যাই হোক আপনারা বুঝতেছেন, ওই যে একটা মাসুদ আছে, তো মাসুদ শো, এদেরকে অনেক বেশি ফ্লোর দেওয়া হবে, এদেরকে প্রমিনেন্ট লিডার হিসেবে তৈরি করা হবে। এবং এর বাইরে সার্জিস আলম, নাসির পাটোয়ারি, যারা সংসদে যেতে পারে নাই, তাদেরকে পিড়ানো হবে। এরা এই পিড়ানো খাবে, খায় একটা মজলুম হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই মায়ের খাওয়ার জন্য যা যা করার দরকার এনসিপি সেটা করবে। আপনারা দেখবেন প্রত্যেকটা জেলায় যায়, সেই জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা যে আছে তার বিরুদ্ধে অশ্লীলভাবে কথা বলে। আমি দেখলাম যে ওই হবিগঞ্জের ছাত্রদল সভাপতি ও জেলা ছাত্রদল সভাপতি অভিযোগ করেছেন যে জিকে গৌসের নামে সেখানের মধ্যে অশ্লীল ভাষায় এরা বক্তব্য দিয়েছে। জিকে গৌসের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রামে ছিলেন, কিবরিয়া মার্ডার কেসের আসামি ছিলেন, এবং বিভিন্ন কারণে তার এক ধরনের বিরাট হোল্ড আছে। এবং সেটা শুধুমাত্র হবিগঞ্জে না, তিনি কিন্তু একটা বিভাগীয় নেতা, এবং তিনি খুব সম্ভবত বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকও বটে। তিনি পুরো সিলেট বিভাগের উপর একটা বিরাট নিয়ন্ত্রণ তার আছে। সেই জিকে গোসকে তার জেলার মাটিতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে উচ্ছুতভাবে গালাগালি করা হচ্ছে। এই গালাগালিটা সব জায়গায় করে। কিছুদিন আগে আমি দেখলাম কিশোরগঞ্জে গিয়া বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নামে অশ্লীল গালাগালি করছে নাসির পাটোয়ারি, এর আগে তো তারা করেছে।
এটা করাটা হচ্ছে তাদেরকে যাতে পিটান দেওয়া হয়, এবং আমার ধারণা হবিগঞ্জ তাদেরকে ওইভাবে পিটান দেওয়া হয় না। আমি ওই যে ভিডিওগুলো দেখেছি, আপনারা যারা দেখেন নাই ভিডিওগুলো ইউটিউবে খুঁজে দেখে নিয়েন, সেখানে দেখবেন যে মাত্র 5-7টা ছেলে প্রথমে গিয়ে সার্কিট হাউসের সামনে একটা রেন্টে কারের ড্রাইভারকে পিটাচ্ছে, এবং এরা যে ছাত্রদল এটা প্রমাণ করার জন্য একজনের লাল টি শার্টের পিছনে জেলা ছাত্রদল লেখা আছে। হ্যাঁ, তারা হয়তো ছাত্রদলের সাথে সম্পৃক্ত। আমার ধারণা এগুলো হচ্ছে ছাত্রদলের গুপ্ত শাখার সুপ্ত লোকজন, কারণ এর চেয়ে বেশি পোলাপান ছাত্র দলের বা ছাত্রলীগের বা বড় ছাত্র সংগঠনের, বিশেষ করে যখন এখন সরকারি সংগঠন ছাত্র দলের, আমি তো বলবো ওয়ার্ড না, শুধুমাত্র এটা মহল্লা কমিটিতে এর চেয়ে বেশি পোলাপান থাকে যারা লাঠি ওটা নিয়ে গিয়ে পিটাতে পারে। এই 4-5 জন মিলে এত বিশাল বিশাল লোকজনকে পিটিয়ে দিল। এবং খুবই মজার বিষয় হচ্ছে সোনালী ব্যাংকে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম গিয়ে আশ্রয় নিলেন, এবং পরবর্তীতে প্রশাসন তাদেরকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে এসেছে। বাই দ্য ওয়ে, এরা সার্কিট হাউস পায় কেন? মানে এরা দুইজনের কেউ তো এমপি না, এরা তো সরকারি কোনো কাজে না, তো এরা সার্কিট হাউস পায় কেন? এটা এনিওয়ে প্রশাসন সেটা তার মতো করে বলবেন কেন এরা সার্কিট হাউস এন্টাইটেলড। সাধারণ জনগণ হিসাবে হতে পারে তাদেরকে হয়তো একটা গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এই মারামারি দেখে, মারামারির অবস্থা দেখে আপনারা খুব একটা আনন্দিত হবেন না। এটা হচ্ছে পুরো নাটকের একটা অংশ, এবং এই নাটক আগামীতে আরো চলবে। এর আগে তারা একই নাটক করেছিল হাদিকে দিয়ে, হাদির ইমেজটা তারা ধীরে 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 বিল্ড আপের একটা চেষ্টা করেছিল, যদিও সেটা খুব একটা কাজে লাগে নাই, কারণ হাদির সাউয়ামও হাদিমাদি ছিঁড়ে ফেলা, বাজে শব্দ বলবো না, হাদিমাদি ছিঁড়ে ফেলার বিভিন্ন বক্তৃতার কারণে তার ওই ইমেজ তৈরি হয় নাই। সে নিজেই বলতো আমাকে 10 লাখ টাকা দিলে আমি ওইখানে গিয়ে মব করব। কিন্তু হাদি যখন নিহত হলো, তারপর আমরা দেখলাম যে জামাত সারা বাংলাদেশ থেকে লোকজন জড়ো করে এনে বিশাল একটা জানাজা শোডাউন দিল। এটা তাদের একটা খুব সিগনেচার প্রজেক্ট। এটা দিয়ে এখন পর্যন্ত শহীদ হাদিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, যদিও সেটা হাদির ভাই বোন এবং ইনকিলাব মঞ্চের কামড়ের কারণে খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে নাই। এই মুহূর্তে জামাত এনসিপি কে নিয়ে সেই বাজিটা খেলছে। মজলুম জননেতা, মজলুম রাজনৈতিক নেতা হিসাবে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আরো যারা এনসিপির আছে, এদেরকে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা তারা করবে, এবং এই চেষ্টার অংশ হিসেবে এরা এখন পর্যন্ত অবশ্য মায়ের খায় নাই, দু এক জায়গায় এদেরকে হালকা পাতলা উত্তম মধ্যম দেওয়া হইতে পারে। মানে ওই সার্জিস আলম যে অনেক কষ্ট করে হাতের মধ্যে দেখাচ্ছে ওই নাটক না, হয়তো আরেকটু বেশি ডোজ এটার উপরে জামাত ফেলবে, এবং ফেলে দিকে মজলুম হিসাবে করতে চাইবে। আপনারা দেখবেন যে জামাত কিন্তু তাদের লোক সরবরাহ এখন এনসিপিতে করছে না, কারণ তারা ওই মজলুম ভাবটা দেখাতে চাচ্ছে। কারণ যদি জামাত শিবিরের লোকজন ওইখানের মধ্যে অনেক বেশি মাত্রায় যায়, খুব পরিচিত মুখগুলো যায়, তাহলে বাধ্য হয়ে তাদেরকে একটা প্রতিদ্বন্দ্বী মারামারিতে যেতে হবে। এই মজলুম জননেতারা হবিগঞ্জে আক্রান্ত হওয়ার পর আমি দেখলাম ডাকসুতে যে জামাতের অংশটা আছে, তাদের ওই যে একটা আছে না ইউরেনিয়াম বেচে, ইউরেনিয়াম বিজ্ঞানী, যাক আপনারা জানেন ইউরেনিয়াম বিজ্ঞানী একটা এনিওয়ে, তো সেই লোক আবার দেখলাম যে অন্য কিছু নিয়ে মিছিল টিছিল করছে। মানে তারা একটু দূরত্ব দেখে আমরা আর এনসিপি এক না, এই নাটক করছে। এই নাটকের অংশ হিসেবে সাদিক কাইয়ুম ঢাকা দক্ষিণে মেয়র হবে, মানে মেয়র প্রার্থী হবেন, তার বিরুদ্ধে আবার আসিফ মাহমুদ 300 কোটি ভুইয়াকেও প্রার্থী করা হবে, যে না ওরা আলাদা আমরা আলাদা। এই নাটক দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাঙালিরা, আমার কথা বিশ্বাস করবে না, বাঙালিরা আরেকবার এই বাঙ্গু সমাজ এই নাটকের মধ্যে পড়বে, এবং পরবর্তীতে আজ বুঝবি না বুঝবি কাল। বাংলাদেশ নামক এই ছোট্ট দেশটিকে চারদিক থেকে রাহুরা এমনভাবে ঘিরে ধরেছে, এ দেশের মানুষ, এ দেশের মানুষের জীবন, সমাজ, রাষ্ট্র এবং ধর্ম কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। আর কারো জানার ইচ্ছা আছে সেটাও মনে হচ্ছে না। বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ, কিন্তু হাজার হাজার বছর থেকে এদেশে হিন্দু জনগোষ্ঠী, বৌদ্ধ জনগোষ্ঠী, জৈন এবং অন্যান্য ধর্মের নানান নৃগোষ্ঠীর মানুষ শান্তিতে সহাবস্থান করে এসছে। সেই দেশটিকে এই জুলাই মাসে 2024 সালে এমন একটি অন্ধকারের গলির দিকে মুখ করে দেওয়া হয়েছে। এখন অন্ধকারে যত যাচ্ছে, এটি আস্তে আস্তে ব্ল্যাক হোলের দিকে চলে যাচ্ছে। সাম্প্রতিক নানান খেলা শুরু হয়েছে বাংলাদেশকে নিয়ে। একদিকে ভারত, একদিকে চায়না, একদিকে মৌলবাদী পাকিস্তান, আরেকদিকে বিশ্ববাটপার আমেরিকা, এবং শকুনের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। বাংলাদেশ, আপনারা জানেন, বৈদেশিক মুদ্রা অর্জন করার বাংলাদেশের মাত্র 2টি জিনিস রয়েছে।
একটি হচ্ছে ফরেন কারেন্সি ইনকাম ফ্রম ম্যান পাওয়ার। মধ্যপ্রাচ্যে, আমেরিকায়, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, কানাডায়, আফ্রিকায় সহ পৃথিবীর নানা দেশে আমাদের শ্রমিকরা যায়, তারা সেখানে কাজ করে, আর গ্রামে, শহরে, গঞ্জে আত্মীয় স্বজন, পরিজন সবার জন্য তারা সেই রেমিটেন্সের টাকা দেশে ফেরত পাঠায়। আরেকদিকে আমাদের দেশের বিশেষ করে নারী শ্রমিকরা দিনের পর দিন কষ্ট করে গার্মেন্টসে কাজ করে সেই গার্মেন্টসকে দিয়ে বিদেশ থেকে প্রতি বছর অ্যাভারেজে 60 থেকে 70 বিলিয়ন ডলার আমাদের জন্য বৈদেশিক মুদ্রা নিয়ে আসে। এখন এই 24-এর জঙ্গি উত্থানের পর আমেরিকার টাকায়, আমেরিকার পৃষ্ঠপোষকতায় যে আন্দোলনটি বাংলাদেশে হয়েছে, সেই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে এসে দাঁড়ালেন ডক্টর ইউনূস, নোবেল ইউনূস। সেই নোবেল ইউনূস আসার পর তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার এমন কোনো পথ তিনি বাকি রাখেন নাই। আস্তে আস্তে এই দেশটাকে আমেরিকার কলোনিতে রূপদান করেছেন। আমেরিকাকে বন্দর দিয়ে দিতে হবে, আমেরিকাকে দিতে হবে নেভাল বেজ, আমেরিকাকে দিতে হবে সামরিক ঘাঁটি, আমেরিকাকে দিতে হবে করিডোর, আমেরিকার থেকে জাহাজ কিনতে হবে, আমেরিকার থেকে বিমান কিনতে হবে, তেলও এখন আমেরিকার থেকে কিনতে হবে। আমরা আগে, আপনারা জানেন যে কাতার থেকে এলজি গ্যাস বা এলপি গ্যাস আমরা কিনতাম, যেটা দিয়ে আমাদের দেশে গ্রামে গঞ্জে মানুষের রান্না বান্নার কাজ করে। সেই গ্যাস এখন আসবে আমেরিকা থেকে। কাতার থেকে আনলে যে দাম পড়তো গ্যাসের, সেই দামের তুলনায় 1.5 গুণ বেশি দামে আমেরিকা থেকে আনতে হবে। এবং বাংলাদেশ 8 লাখ মেট্রিক টন গম আমেরিকা থেকে কিনবে। এই গম যদি আমেরিকা থেকে না কিনে আমরা যদি ইউরোপ থেকে বা বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, ইভেন পাকিস্তান থেকেও কিনি বা ইন্ডিয়া থেকে, চায়না থেকে কিনি, তাহলে আমাদের সেই গমের যে দাম পড়ে, শুধু আমেরিকা থেকে ক্যারিং কস্ট তার চেয়ে বেশি পড়ে। তাহলে খেয়াল করে দেখেন, এই দেশটাকে ক্ষমতার মসনদে বসার জন্য মির্জাফর কি করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সব দিয়ে দিয়েছিল, বলেছিল আমার শুধু নবাবই দরকার। তার মানে নবাবের শুধু দায়িত্ব থাকবে, কোনো ক্ষমতা থাকবে না, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শুধু ক্ষমতা থাকবে, কোনো দায়িত্ব থাকবে না। লুটপাট করে এই সোনার দেশটাকে যেভাবে ফকিরে পরিণত করেছিল, দুর্ভিক্ষ মন্বন্তরের সৃষ্টি করেছিল, সেই একই কায়দায় এই জামাত বিএনপি আজ বাংলাদেশকে পথে বসিয়েছে। আপনারা শুনেছেন জামাত বলছে যে আমাদের পরীক্ষিত বন্ধু। হ্যাঁ, আমেরিকা জামাতের পরীক্ষিত বন্ধু। কারণ 1971 সালে আমার নারীরা যখন দর্শিত হচ্ছে, আমার ভাইদেরকে যখন হত্যা করা হচ্ছে, আমার মুক্তিযোদ্ধাদেরকে যখন রাষ্ট্রবিরোধী বলে হত্যা করা হচ্ছে, যেই অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল সেই অস্ত্র আমেরিকা থেকে এসেছিল, আর সেই অস্ত্র চালাচ্ছিল জামাতের আলবদর, আল শাম, রাজাকার এবং শান্তি কমিটি। জামাত প্রাতিষ্ঠানিকভাবে 1971 সালে আমেরিকার সাথে, পাকিস্তানের সাথে ছিল। পাকিস্তান তাদের বাবা, এখনো আমেরিকার সাথে আছে, যেই জন্য পাকিস্তান একবার 2 ভাগ হয়েছে, এবার আরো ভাগ হবে। তাহলে খেয়াল করে দেখেন যে তারা কিন্তু এক চুলো নড়েনি, তারা কিন্তু ওই 1971-এর জায়গায় আছে। এখন তারেক জিয়া 17 বছর বিদেশে থাকার পর তিনি মনে করলেন এই মসনদ আমার দরকার। এদেশকে যদি শোষণ করতে হয়, এদেশকে যদি আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে তারেক জিয়াকে তো আমাদের প্রয়োজনে আছে। এই দেশ যদি ধ্বংস করতে হয়, তাহলে তাকে তো আমাদের প্রয়োজনে আছে। বাংলাদেশের মানুষ একবার খালেদা জিয়াকে, একবার তারেক জিয়াকে, 2 জন অর্ধশিক্ষিত মানুষকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে ছেড়েছে। বাংলাদেশের এই মানুষদের কিন্তু আপনি প্রশংসা না করে পারবেন না। কেন পারবেন না? দেখেন, বাচ্চা স্কুলে পড়ে, মাইলস্টোন স্কুলে পড়ে, ক্লাস 6-এ পড়ে, অথবা উইলসে পড়ে, অথবা অন্য কোনো স্কুলে পড়ে, ক্লাস 6-এ পড়ে, 5-এ পড়ে, তার জন্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাখা হয়েছে, তার রেজাল্ট কেমন, ম্যাট্রিকে স্টার কয়টা, ইন্টারমিডিয়েট স্টার কয়টা, সেটা দেখা হয়। অথচ একটা দেশ চালাবে তাদের কোনো ডিগ্রি দরকার নাই, তারা ডক্টর কদম আলী হলেই চলবে। সুতরাং বাংলাদেশ প্রতিটা পদে পদে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। খেয়াল করে দেখেন, আমেরিকার সাথে আমাদের যে চুক্তি, এই চুক্তির পরও আমেরিকা গত সপ্তাহে আমাদের
গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের উপরে আরো 10% ইন্টারেস্ট বাড়িয়ে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। তারপরে খেয়াল করেন 19-এর সাথে 10 করলে 29%। আমরা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এ পুরো পৃথিবীতে ছিলাম সেকেন্ড পজিশনে, চায়না 1 নম্বর, আমরা 2 নম্বর। আর এখন 3 নম্বর ছিল তখন ভিয়েতনাম, এখন ভিয়েতনাম 2, চায়না তার 1 নম্বর জায়গা ঠিক রেখেছে, আর আমরা এখন 3। খেয়াল করে দেখেন যে কথা দিয়ে শুরু করেছিলাম, গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এ আমাদের যে আয় সেটা অনেক অংশে কমে গেছে, কারণ অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি আওয়ামী লীগের লোকের বলে বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপি, জামাত এবং এনসিপির জঙ্গি বাহিনী এই কর্মীদেরকে এই যেই সব প্রতিষ্ঠানে কাজ করে সেই সব প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়েছে, কারো কারো জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে, ব্যাংক দিয়ে, বিমা দিয়ে এদেরকে প্যারালাইজ করে দেওয়া হয়েছে। সুতরাং হাজার হাজার কর্মী এখন ছাঁটাই হয়ে গিয়েছে। বাংলাদেশের বাজার আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। ইউরোপের ফ্রান্স বাংলাদেশের বাজার থেকে যেই পরিমাণ পণ্য কিনতো এটা এখন তার অর্ধেকে নেমে গেছে। ঠিক এমনি করে রাশিয়া এবং জার্মানি, স্পেন, পর্তুগাল এরাও কিন্তু বাংলাদেশ থেকে যে পরিমাণে আগে কিনতো সেই পরিমাণ থেকে কমিয়ে দিয়েছে। তার মানে বাংলাদেশ যে গার্মেন্টস দিয়ে 70 বিলিয়ন রপ্তানি করত প্রতি বছর, এটা প্রতি বছরে 5% করে বৃদ্ধি পেত। এখন এবারে 5% বৃদ্ধি তো দূরের কথা, আরো 5% কমে 65-তে চলে এসছে। তার মানে আমাদের 10 বিলিয়ন নেট ইনকাম সেখান থেকে অলরেডি কমে গেছে। এই বছর যেতে যেতে এটা 20 বিলিয়ন কম হতে পারে। তারপরে আমাদের যে পরিমাণে বিদেশে আমাদের শ্রমিকরা যেত, সেই শ্রমিকদের যে ইনকাম ডলারে সেটা যে পরিমাণে আসতো, সেটা এখন বর্তমানে দুবাই সহ বহু দেশ বাংলাদেশের শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে ডক্টর ইউনূস আসার পর থেকে। এবং স্টুডেন্ট হিসেবে যে ছেলেবেলারা বিদেশে যেত সেটাও অনেকাংশে কমে গেছে। যার ফলে হয়েছে কি, যে 2টা ক্ষেত্রের কথা বললাম, একটি গার্মেন্টস আরেকটি ম্যান পাওয়ার, এই 2টা ক্ষেত্রেই বাংলাদেশের অর্থনীতি সংকুচিত হয়ে যাচ্ছে। এর ফলে বাইয়া কার্ড বিক্রি করে, বাইয়া খাল বানিয়ে কুমির আনতে পারবেন, কিন্তু সেখানে মাছ আসবে না। ফলে বাংলাদেশ আসলে তার গন্তব্য হারিয়ে ফেলছে। বাংলাদেশে রাজনৈতিকভাবে অস্থিরতা আসছে, এবং আপনারা দেখেন যে প্রাগৈতিহাসিক যুগ থেকে এই যে ভারতবর্ষ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের মানুষের মধ্যে শিশুদের প্রতি মায়া, মমতা এবং শিশুদের প্রতি শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা বা মমত্ববোধ এবং দায়িত্ববোধ যে পরিমাণে ছিল, এখন কিন্তু সেটা আর নেই। প্রতিদিন মসজিদে, মক্তবে, মাদ্রাসায়, এতিমখানায় এই শিশুদেরকে মৌলানারা বলৎকার করছে। যারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, তাদের সেই সৎ লোকেরা পতিতা নিয়ে ধরা পড়ছে নিম্নমানের হোটেলে। ঠিক এমনি করে বাংলাদেশটাকে প্রতিনিয়ত আস্তে আস্তে মানুষের যে শ্রদ্ধা ভালোবাসার জায়গা ছিল, আস্থার জায়গা ছিল, সেই ধর্মের যে বেসটা ছিল, সেখানেও কুঠারাঘাত হচ্ছে। অসাম্প্রদায়িক চেতনা এই দেশ থেকে চলে গেছে। ফলে বাংলাদেশের সামনে কিন্তু একটা বিশাল অন্ধকার সামনের দিকে। আপনি খেয়াল করে দেখেন, 6 কোটি মানুষের মতো মানুষ আওয়ামী লীগ করে, তাদেরও কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তারা যখন এই পিঠটা যখন দেওয়ালের সাথে একটু ঠেকিয়ে যখন সামনের দিকে তাকাবে, 6 কোটি মানুষ কিন্তু 1 কোটি করে, একজন করে ধরলেও কিন্তু 12 কোটি কিন্তু যুদ্ধে চলে আসে। একটা দেশে যদি এই 12 কোটির মধ্যে সংঘাত হয়, তাহলে মনে রেখেন সেই দেশ কিন্তু গৃহযুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। ভারতের সাথে আমাদের বিশাল বর্ডার, প্রতিনিয়ত ভারতকে কিভাবে শত্রু বানানো যায়, ভারতকে কিভাবে আমাদের সাথে লাগিয়ে রাখা যায়, সেই রকমের একটা আলাপ আলোচনা রাজনৈতিক মহল থেকে এসছে। কোন রাজনৈতিক? সাম্প্রদায়িক রাজনীতিক, এনসিপি জঙ্গি রাজনীতিক বিদদের কাছ থেকে। এবং দেখেন 1971 সালের সাথে 2024-এর তুলনা করে বহু লোক লেখালেখি করছেন এবং প্রথম আলোতেও লিখছেন। অথচ দেখেন 1971-এর পর 72, 73, 74 সালে কোনো মুক্তিযোদ্ধাকে পিটাবে এমন সাহস বাংলার মাটিতে কারো ছিল না। এই দেখেন সার্জিস এবং কি পাটোয়ারি জানি, পাটের ব্যাপারী নাকি পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, ওই হারামজাদা দুইটাকে কুত্তার মতো পিটাইছে আজকে। কোথায়? সিলেটে।
এরপরে তারা গিয়েছিল এর আগে কোথায়? বঙ্গবন্ধুর জন্মস্থানে টঙ্গিপাড়ায়, সেখানেও ওই ট্যাঙ্কের ভিতরে করে পিসিতে করে ফেরত আসছে, আপনারা দেখেছেন। সুতরাং তাদের প্রতি মানুষের শ্রদ্ধা, আস্থা, ভালোবাসা কোনোটাই নেই। মানুষ বুঝতে শিখেছে তাদেরকে ব্যবহার করে ডক্টর ইউনূসের নীল নকশা আমেরিকার টাকায় এই দেশটিকে বেনিয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে। 1 বছর 2 বছর যেতে হবে না, আগামী 6-7 মাসের মধ্যেই দেখবেন হাহাকারটা আরো কত বৃদ্ধি পায়। এর ফলে যেটা হবে যে এই বাংলাদেশ যেখানে উদ্যোগতি ছিল সেটা নিম্নগতির দিকে চলে যাবে এবং শিশুদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। বলৎকারের আঁকড়াগুলোকে যদি বন্ধ করা না যায়, এই বলৎকারের আঁকড়াগুলোকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এই দেশে আগামী প্রজন্মে একটা নষ্ট প্রজন্মের শিশুরা বড় হয়ে উঠবে। সত্যিকারের শিশুদেরকে যদি রক্ষা করা আমরা না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ সত্যিকার অর্থেই অন্ধকার। আসুন, এই বাংলাদেশকে আমরা বিদেশিদের হাতে তুলে দিতে চাই না। এই বাংলাদেশকে আমরা বেনিয়াদের তীর্থস্থান করতে চাই না। এই বাংলাদেশকে আমরা গৃহযুদ্ধের স্থান হিসেবে দেখতে চাই না। এই বাংলাদেশকে আমরা মানুষের দেশ, সভ্য মানুষের দেশ, অসাম্প্রদায়িক চেতনার দেশ, 71-এর মুক্তিযুদ্ধের চেতনার দেশ, আমাদের সাংস্কৃতিক ধারাবাহিকতার দেশ, পূর্বপুরুষের দেশ হিসেবে যদি আমরা দেখতে চাই, আসুন সবাই সাম্প্রদায়িক শক্তিকে রুখি, সন্ত্রাসীদেরকে রুখি, জঙ্গিদেরকে রুখি এবং সুন্দরের দিকে যাত্রা করতে হলে 71-মুখী রাজনীতি আবার শুরু করতে